চলুন আজ এমন একটা মর্মান্তিক ঘটনার গভীরে যাওয়া যাক যার শুরুটা হয়েছিল একটা ডেটিং অ্যাপে আর শেষটা হয়েছিল এক তরুণীর রক্ত দিয়ে। এটি মায়া ডেকার কেসের বিশ্লেষণ। ভাবুন তো একবার, শুধুমাত্র একটা ক্লিকে একটা মেয়ের জীবন কিভাবে বদলে যেতে পারে। মায়া হয়তো কল্পনাও করতে পারেনি যে একটা সাধারণ ফ্রেন্ড রিকোয়েস্টের আড়ালে ঠিক কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল ওর জন্য। তো ঘটনার শুরুটা হয়েছিল ব্যাঙ্গালোরের একটা 3 স্টার হোটেল থেকে, দ্য রয়্যাল লিভিং হোটেল, রুম নম্বর 104। 24শে নভেম্বর সকালের কথা। হোটেলের কর্মীরা খেয়াল করলেন যে 104 নম্বর রুম থেকে চেকআউটের সময় কিন্তু পেরিয়ে গেছে। তারা বারবার ফোন করলেন কিন্তু কোনো উত্তর নেই। অগত্যা তারা মাস্টার কি দিয়ে দরজাটা খোলেন, আর ঠিক তখনই একটা তীব্র দুর্গন্ধে তাদের দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়। পুলিশ যখন ভেতরে ঢোকে তারা যা দেখল তা সত্যি শিউরে ওঠার মতো। বিছানার ওপর পড়ে আছে এক তরুণীর পচনশীল দেহ, পাশে একটা রক্তমাখা ছুরি আর নাইলনের দড়ি, আর এদিক ওদিক ছড়িয়ে থাকা সিগারেটের ফিল্টার, যা দেখে পুলিশের মনে হয়েছিল খুনি হয়তো ঘটনার পর নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। তো এই পুরো ঘটনাটার কেন্দ্রে ছিল দুজন মানুষ, একজন মায়া আর অন্যজন আরফ। চলুন একটু দেখি কারা ছিল ওরা। দেখুন, একদিকে ছিল ১৯ বছরের মায়া, গুয়াহাটির মেয়ে, অনাথ, কিন্তু চোখে অনেক বড় স্বপ্ন, ফ্যাশন ইনফ্লুয়েন্সার হবে। আর অন্যদিকে ২১ বছরের আরফ, কেরালার ছেলে, যার ছোটবেলাটা কেটেছে বাবা মায়ের ডিভোর্স আর পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে। তো এই যে দুটো একেবারে আলাদা জগতের মানুষ, এদের পরিচয়টা হয়েছিল কোথায় জানেন? ডিজিটাল দুনিয়ায়, একটা ডেটিং অ্যাপে। সময়টা ছিল মার্চ মাস। এক রাতে মায়া একটা ডেটিং অ্যাপে আরফের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলে। আর কে জানত এই একটা অ্যাকসেপ্ট বাটনই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। আর তারপর আরব তো প্রায় সারাক্ষণই মেসেজ করতে শুরু করে। ওরই লাগাতার অ্যাটেনশন মায়ার একাকিত্বটাকে হয়তো কিছুটা ভুলিয়ে দিয়েছিল। খুব তাড়াতাড়ি ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মায়া ভালোবেসে আরফকে ব্যাঙ্গালোরে ডেকে পাঠায়, এমনকি একটা চাকরির ব্যবস্থাও করে দেয়। প্রথম দিকে তো সব ঠিকই চলছিল, কিন্তু জানেন, ধীরে ধীরে এই ভালোবাসাটা একটা অন্য রূপ নিতে শুরু করল, অবসেশনের রূপ। আর এই সম্পর্কটা একটা অন্ধকার দিকে এগোতে লাগল। ব্যাপারটা হলো, মায়ার যে একটা নিজস্ব জীবন আছে, ওর কাজ, ওর বন্ধুবান্ধব, এইগুলো আরফ ঠিক মেনে নিতে পারছিল না। ওদের মধ্যে প্রায়ই ঝগড়া হতে শুরু করে। মায়াকে হারানোর ভয়টা এমনভাবে আরফকে পেয়ে বসে যে সে মায়াকে লিভ ইন করার জন্য জোর করতে থাকে। কিন্তু মায়া ওর মাসির সাথে থাকত, তাই হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিতে পারেনি। আর তখনই আরফের মনে সন্দেহের বীজ ঢুকে যায়। ও ভাবতে শুরু করে মায়া হয়তো ওকে ঠকাচ্ছে। আরফের এই সন্দেহটা দূর করার জন্য আর হয়তো নিজের ভালোবাসাটা প্রমাণ করার জন্যই মায়া একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে রাজি হয়ে যায় আরফের সাথে রয়্যাল লিভিং হোটেলে একটা দিন কাটানোর জন্য। আর এই একটা সিদ্ধান্তই, এই একটাই সিদ্ধান্ত মায়াকে ওর জীবনের শেষ দিনের দিকে ঠেলে দেয়। ২৩শে নভেম্বর ওরা হোটেলে চেক ইন করে। তো হোটেলের রুমে ঢোকার পরেও সেই একই বিষয়, লিভ ইন করার ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। আরফ বারবার মায়াকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু মায়া কিছুতেই রাজি হচ্ছিল না। ঝগড়াটা যখন চরমে ওঠে তখন আরফ যা করল তা অকল্পনীয়। পরে পোস্টমর্টেম রিপোর্টে যা জানা যায় তা হল মায়াকে মোট ১০ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, আর তার মধ্যে চতুর্থ আঘাতটাই ছিল প্রাণঘাতী। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আর অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? খুনটা করার পর আরফ কিন্তু পালায়নি। প্রায় দুদিন ধরে সে মায়ার মৃতদেহের সাথেই ওই ১০৪ নম্বর রুমটায় ছিল। তো ২৬শে নভেম্বর যখন পুলিশ মৃতদেহতে উদ্ধার করল, তখন থেকেই শুরু হয়ে যায় আরফকে খোঁজার জন্য দেশজোড়া তল্লাশি। ধরা পড়ার আগে আরফ কতটা পালিয়েছিল জানেন? প্রায় ২৫০০ কিলোমিটার। ভাবুন একবার, আরফ কর্ণাটক থেকে পালায় মধ্যপ্রদেশে, সেখান থেকে রাজস্থান, তারপর উত্তরপ্রদেশ, প্রায় ২৫০০ কিলোমিটার পথ। কিন্তু একসময় ওর টাকা শেষ হয়ে যায়। তখন ওর দাদুকে ফোন করে সবটা জানায়, আর শেষ পর্যন্ত ওর দাদুর কথাতেই সে সারেন্ডার করতে রাজি হয়। পুলিশের ধারণা এটা একটা হিট অব দ্য মোমেন্ট ক্রাইম ছিল, মানে হঠাৎ রাগের মাথায় ঘটে যাওয়া একটা অপরাধ। কারণটা কি? কারণ আরফেল যদি খুন করার প্ল্যান আগে থেকে থাকত, তাহলে সে কি আর নিজের আসল আইডি কার্ড দিয়ে হোটেলে চেক ইন করত? গ্রেফতার হওয়ার পর আরফ কিন্তু নিজের দোষটা স্বীকার করে নেয়, কিন্তু পুলিশ যখন জিজ্ঞেস করে যে ঝগড়ার আসল কারণটা কি ছিল, সে কিছুই বলতে চায়নি। তার একটাই কথা ছিল, এটা একটা ব্যক্তিগত ব্যাপার স্যার, আমি বলতে পারবো না, আমাকে যা শাস্তি দেওয়ার দিন, ফাঁসি দিলেও দিন।
তো ২৯শে নভেম্বর আরফকে গ্রেফতার করা হয়। এখন ওর বিরুদ্ধে খুনের মামলা চলছে ব্যাঙ্গালোর কোর্টে। আশা করা যায় মায়া বিচার পাবে। কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়, তাই না? এই যে ডিজিটাল কানেকশনের যুগ, এখানে স্ক্রিনের ওপারে যে মানুষটা আছে তাকে আমরা আসলে ঠিক কতটা চিনি?